মুরগির বাচ্চা ব্রুডিং করা একটি সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা মুরগি পালনের সাফল্যের মূল ভিত্তি। আগের ভিডিওগুলোতে আমরা ব্রুডিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে ব্যাখ্যা করেছি। এখানে আমি আরও বিস্তারিত তথ্য, ব্যবহারিক বিষয় নিয়ে এবং সমস্যা সমাধানের উপায়, তারপরেও এই বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রুডিংয়ের যে কিছু অতিরিক্ত বিষয়, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, যাতে আপনি আরও গভীরভাবে বুঝতে পারেন এবং ব্রুডিংয়ের দক্ষতা অর্জন করতে পারেন। তাহলে চলুন আল্লাহর নামে শুরু করা যাক। প্রথমে আসি ব্রুডিংয়ের গুরুত্ব এবং এর উদ্দেশ্যটা কী। ব্রুডিংয়ের মূল লক্ষ্য হলো একদিন বয়সী মুরগির বাচ্চাকে এমন পরিবেশে লালন পালন করা যেখানে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বাচ্চারা প্রথম 2-3 সপ্তাহ নিজেদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না, তাই কৃত্রিম তাপ, পর্যাপ্ত পানি, খাদ্য, আলো এবং রোগমুক্ত পরিবেশ নিশ্চিত করাই জরুরি। ব্রুডিংয়ের এই ব্যাপারে সফলতা নির্ভর করে মৃত্যুর হার কমানো, দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা বৃদ্ধি করা। এক্ষেত্রে মৃত্যুর হার কমানো কিন্তু 1 থেকে 2%-এর নিচে রাখতে পারা যায়। এবার আসি ব্রুডারের ঘর প্রস্তুতির যে বিস্তারিত সে বিষয় নিয়ে। আমরা কেমনভাবে ওই ঘরটাকে রাখলে আমরা বেশি লাভবান হব, আসুন সেটা জেনে নিই। ব্রুডিং শুরু করার আগে ঘর প্রস্তুতিকালে কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না। বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের খামারদের জন্য সহজলভ্য উপকরণ ব্যবহার করা যেতে পারে। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্নতা। ঘরের দেয়াল, মেঝে, ছাদ ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। জীবাণুনাশক হিসাবে ভাইরাকন এস, ফিনাইল বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ মিশিয়ে ব্যবহার করতে পারবেন। বাচ্চা আনার সময় ঘর 24 থেকে 48 ঘন্টা শুকিয়ে নিতে হবে। আপনি বাচ্চা দিয়ে নিয়ে আসবেন তার আগেই কিন্তু কাজটা করতে হবে, যাতে কোনো ধরনের আর্দ্রতা ঘরে না থাকে। আর যদি আর্দ্রতা থাকে তাহলে বুঝতেই হবে আপনার মুরগির ঝুঁকি রয়েছে। লিটার ব্যবস্থাপনা। আমরা অনেকেই ভুল করি। আমরা লিটারে কি দিব, কি পরিমাণ দিব, কি অবস্থাতে রাখবো। আসুন এটা পুরো ব্যাপারটাই জেনে নিই। ধানের তুষ বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকরী লিটার। প্রতি বর্গফুট 1 কেজি থেকে 1.5 কেজি আমরা ছিটাতে পারি। তুষ শুকনো এবং যেন একেবারে ফ্রেশ হয় এমন তুষ কিন্তু ব্যবহার করতে পারি। আবার অনেক সময় আমরা দেখি যারা তুষের মধ্যে পচা এবং ছত্রাকযুক্ত তুষ, এইটা কিন্তু ব্যবহার করা মোটেই যাবে না। শীতকালে তুষের পুরুত্বটা কতটা হবে? 3 থেকে 4 ইঞ্চি কিন্তু রাখতে হবে, আর গ্রীষ্মকালে সেটা 2 থেকে 3 ইঞ্চিই যথেষ্ট। লিটারের উপর পত্রিকা বিছানোর সময় আপনি নিশ্চিত করবেন বা করুন যে কাগজপত্র যেন সমানভাবে ছিটানো থাকে, উঁচানিচু যেন না থাকে। প্রথম দিনে বাচ্চারা পত্রিকার উপরে যে খাদ্য ছিটিয়ে দিবে সেটা খাবে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 দিন বা 2 দিন পর পর আপনি পত্রিকাগুলো চেঞ্জ করতে থাকবেন এবং নতুন পত্রিকা দিতে থাকবেন। প্রতি 2-3 দিন পর পর এটা আপনি করতে পারেন এবং সবসময় মনে রাখবেন যেন আপনার চিক্সগুলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে। এরপরে আপনি খেয়াল করবেন যে চিক গার্ড, আপনার যে চিকটা যে রাখবেন সেটার চারিদিকে তো পালিয়ে বেড়াবে, তাই না? এটার জন্য গার্ড কি দিবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চিক গার্ড তৈরির জন্য টিন, বাঁশ, প্লাস্টিক বা কার্ডবোর্ড ব্যবহার করতে পারেন। উচ্চতা অনুযায়ী 18 থেকে 24 ইঞ্চি হওয়াই যথেষ্ট। 500 বাচ্চার জন্য 6 থেকে 8 ফুট যে ব্যাসের গোলাকার গার্ড কিন্তু যথেষ্ট। বাচ্চার সংখ্যা বাড়লে আপনি আরও বেশি বাড়াতে পারবেন। গার্ডের ভেতরে অবশ্যই ব্রুডারের যে লাইট, এই প্রসেসিং সেটা একেবারে মাঝামাঝি বরাবর রাখতে হবে। তাপমাত্রা ব্যবস্থাপনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জলবায়ু যেরকম আমরা জানি শীত, গ্রীষ্ম, বর্ষা, এই ব্রুডিংয়ের তাপমাত্রা ব্যবস্থাপনা এই 3 বারে 3 রকম হতে পারে। আসুন আমরা জেনে নিই কোন সময়তে কি হতে পারে। প্রথম সপ্তাহে আমরা 95 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস রাখবো। শীতকালে সেটা 1 থেকে 2 ডিগ্রি বাড়াতে পারেন, গ্রীষ্মকালে 1 ডিগ্রি কমাতে পারেন বা সমপর্যায়ে রাখতে পারেন। দ্বিতীয় সপ্তাহে আমরা 90 ডিগ্রি ফারেনহাইট 32 ডিগ্রি সেলসিয়াস, আবার বাচ্চার আচরণ ভেদে আপনি সেটা কম বেশি করতে পারেন। তৃতীয় সপ্তাহে আমরা 85 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 29 ডিগ্রি সেলসিয়াস, এটা বর্ষাকালের আর্দ্রতা নিয়ন্ত্রণে কিন্তু অনেক ভালো কাজ করবে।
এবার আসি চতুর্থ সপ্তাহ, যেটা আমরা 80°F এবং 36° অর্থাৎ 26°C শীত ছাড়া বেশিরভাগ সময় কিন্তু ব্রুডিংয়ের শেষ তাপমাত্রা কিন্তু এটা। তাপের উৎস হিসাবে কি কি ব্যবহার করতে হবে? বৈদ্যুতিক বাল্ব, যেটা 100 বা 150 ওয়াটের বা 200 ওয়াটের ব্যবহার করতে পারেন। শীতকালে 200 ওয়াট ব্যবহার করবেন, গ্রীষ্মকালে 100 ওয়াট বা 200 ওয়াট ব্যবহার করতে পারেন প্রথম 48 ঘন্টা বা 72 ঘন্টা। এবং প্রতি 100 বাচ্চার জন্য একটা লাইট আপনি বরাদ্দ রাখবেন। এর বাইরেও অনেকেই অনেক কিছু রাখে, যেমন গ্যাস ব্রুডার রাখে, ইনফ্রারেড বাল্ব রাখে। এখানে বলে রাখি, ইনফ্রারেড বাল্বটা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। এটা বাচ্চার শরীরে সরাসরি কিন্তু তাপ প্রদান করে, কিন্তু এটা ব্যয়বহুল, বিদ্যুৎ খরচ অনেক বেশি। আবার অনেকেই করে কি, যে কয়লা বা কাঠের চুলা, যেটা বড় ড্রামে কাঠ দিয়ে আগুন লাগিয়ে দিল, চারিদিকে ওই ড্রামটার তাপ চারিদিকে ছড়াতে থাকলো। তো এটা ধোঁয়া হতে পারে এবং এটা ঝুঁকি অনেক বেশি। এটাকে এড়ানো সম্ভব বা এড়ানোই ভালো। আবার এই ধোঁয়ার কারণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে ঘরের মধ্যে। তবে উৎকৃষ্ট পন্থা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। এবার আসি তাপমাত্রা পর্যবেক্ষণ। থার্মোমিটার ছাড়া বাচ্চার আচরণ পর্যবেক্ষণ কিভাবে করবেন, তাই না? তাহলে সঠিক তাপমাত্রা বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সমানভাবে খাদ্য পানি গ্রহণ করে, এটা কিন্তু ভালো প্রক্রিয়া। চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকবে যে যার মতো, তাহলে বুঝবেন যে আপনার ব্রিডিংটা রাইটলি হচ্ছে। বেশি ঠান্ডা যদি লাগে তাহলে গার্ডের কোথাও গাদাগাদি করে কুকু শব্দ করতে থাকবে। যদি ঠান্ডা প্রচুর লাগে, কোনো দেখবেন যে এক জায়গার কোণে একসাথেই সবাই গাদাগাদি হয়ে চিচি চিচি শব্দ করছে, এবং দেখা যাবে তাদের পদদলি হয়ে 2, 4, 5, 10টা বাচ্চা কিন্তু হয়ে গেছে, মারা চলে গেছে। বেশি গরম যদি হয় তাহলে তাপের উৎস থেকে দূরে, অনেক দূরে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। যে জায়গাতে বাল্ব দেখে দিয়েছে সেই জায়গাতে থাকবে না, দূরে থাকবে, এবং মুখ হা করে তারা শ্বাস নিতে থাকবে এবং হাঁপাতে থাকবে, এবং যেটা ডানা আছে সেটা ঝাপটাতে থাকবে। তাহলে আপনি বুঝবেন যে এটা সমস্যা। রাতে তাপমাত্রা কম যায়, তাই শীতকালে রাতের অতিরিক্ত বাল্ব প্রস্তুত রাখতে হবে। এরপরে হলো পানি ও খাদ্য ব্যবস্থার যেটা বিষয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের খামারিরা প্রায় এ বিষয়ে ছোট ছোট ভুল করেন, যা বাচ্চার বৃদ্ধিকে প্রভাবিত করে। প্রথমত হচ্ছে পানি। প্রথম পানি বাচ্চা আনার পর 3 থেকে 6 ঘন্টা শুধু পানি দিতে থাকবে। প্রতি লিটার পানিতে 1 গ্রাম গ্লুকোজ, 1 গ্রাম ভিটামিন সি এবং মাল্টিভিটামিন মেশাতে পারেন। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রোলাইট। প্রথম 2-3 দিন ইলেকট্রোলাইট যেমন রেনামিনো বা ইলেকট্রাসল দিলে বাচ্চার পরিপাকতন্ত্র শক্তিশালী হবে। পানির পাত্র প্রতি 100 বাচ্চার জন্য 2 থেকে 3টি ছোট পানির পাত্র আপনাকে রাখতে হবে। পানির যে উচ্চতা সেটা 1 ইঞ্চির বেশি যেন না হয়, যাতে বাচ্চারা ডুবে না যায়। পরিচ্ছন্নতা, পানির পাত্র দিনে 2 বার ধুয়ে নতুন পানি, সর্বোচ্চ কিন্তু 3 বার দিতে হবে। নোংরা পানি থেকে কক্সিডিওসিস বা কোলাই সংক্রমণ হতে পারে। এবার আসি খাদ্যের ধরন, যেটা ব্রয়লার প্রি স্টার্টার ফিড, যেটা 1 থেকে 7 দিন, তারপর স্টার্টার ফিড 8 থেকে 14 দিন। এরপরে আসি লেয়ারের ক্ষেত্রে। লেয়ার ওই একই, স্টার্টার ফিড হচ্ছে 1 থেকে 21 দিন পর্যন্ত। সোনালির ক্ষেত্রে ব্রয়লারের মতোই, তবে প্রোটিন কিছুটা কম হবে এমন খাবার আপনাকে দিতে হবে। খাদ্য খাওয়ার পদ্ধতি, প্রথম 3 থেকে 4 দিন পত্রিকার উপরে আপনি ছিটাবেন, বা এমনিভাবে যদি আপনি অন্যভাবে প্রসেসিং করেন তাহলে অন্যভাবে দিবেন, যাতে বাচ্চারা সহজে খেতে পারে। আপনি যদি পট বা যেটা খাবারের পাত্র বলেন ওটাতে দিলে বাচ্চারা খেতে পারবে না। আপনাকে খাওয়ানোর জন্য আপনার প্রসেস খুঁজবেন আপনার মতো করে। আর 5-7 দিন পর থেকে আপনি ফিডারে যে খাওয়ানো, সেটা আপনি 100 বাচ্চার জন্য আপনি 2 থেকে 3টি, তাহলে ওই অনুপাতে আপনি সংখ্যাটি বাড়াবেন। খাদ্যের পরিমাণ, প্রতি সপ্তাহে বাচ্চা দিনে 15 থেকে 20 গ্রাম খাদ্য খায়, দ্বিতীয় সপ্তাহে 30 থেকে 40 গ্রাম। খাদ্য কখনো ফুরিয়ে যেতে দেবেন না, তবে অপচিত খাদ্য জমে থাকলে তা সরিয়ে ফেলবেন। সতর্কতা এখানে যে
পানি ছাড়া খাদ্য দিলে বাচ্চা কিডনি ও লিভারের ক্ষতি হয়। মানে পানি ছাড়া যদি খাদ্য দেন, পানি কিন্তু আপনার থাকতেই হবে। অনেকে রাত্রে কিন্তু পানি টেনে রাখে, না, করা যাবে না। নিম্নমানের ফিড এড়িয়ে চলুন। বাংলাদেশের কোয়ালিটি ফিড, নিউট্রিশন ফিড বা সিপি ফিড নির্ভরযোগ্য এমন কোনো ফিড আপনি ব্যবহার করুন। পঞ্চমত হচ্ছে যে আলো বায়ু চলাচলের যে ব্যবস্থা। আলো প্রথম সপ্তাহে আপনি 2 থেকে 24 ঘন্টা আলো দিবেন বা 72 ঘন্টা ধরে জ্বালিয়ে রাখবেন। দ্বিতীয় সপ্তাহে সেটা 20 থেকে 22 ঘন্টা। আলোর তীব্রতা বেশি উজ্জ্বল হলে মানে বাচ্চার স্ট্রেস বাড়াবে। লাল বা হলুদ আলো ব্যবহার করাই ভালো। আবার বাংলাদেশের বিদ্যুতের যে বিভ্রাট, সেখানে আপনি জেনারেটর বা ব্যাটারি ব্যবহার করলে ভালো। আর বায়ু চলাচলের ক্ষেত্রে যদি ভালো না থাকে, তাহলে অ্যামোনিয়া গ্যাস জমে থাকলে বাচ্চার শ্বাসতন্ত্রের ক্ষতি হবে। প্রতি 2-3 দিন পর পর লিটারকে কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে। ঘরের জানালা দিনের বেলায় কিন্তু আপনাকে খুলে রাখতে হবে, বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। আর গরমে তো আপনাকে ফ্যান ব্যবহার করতে হবে। আর শীতকালে ঘর বন্ধ রাখলে ছোট ছোট ফোকর খুলে রাখতে হবে, যাতে অক্সিজেন যাতায়াত করতে পারে। এবার আসি আমরা টিকার ব্যবস্থাপনাতে, যে ব্রুডিংয়ের সময় বাচ্চাদের কি আপনি টিকা প্রদান করবেন। প্রথমত হচ্ছে রানীক্ষেত, যেটাকে বলি আমরা এনডি। 4 থেকে 7 দিনে প্রথম ডোজ চোখে বা নাকে এটা দিতে পারবেন। তারপরের ডোজটা হচ্ছে গাম্বুরা আইবিডি, যেটা 10 থেকে 14 দিনে আপনাকে প্রথম ডোজ পানির সাথে দিতে হবে। এরপরে ইনফেকশনাল ব্রঙ্কাইটিস, যেটা আইবি লেয়ার মুরগির জন্য 14 থেকে 18 দিনে দেয়া যায়। আবার টিকা দেওয়ার সময় পানি 2 থেকে 3 ঘন্টার বেশি কিন্তু আপনি রাখবেন না, যাতে বাচ্চারা টিকা মিশ্রিত পানি সঠিকভাবে পান করে। এইভাবেই আপনি তারপরে গাম্বুরা সেই ডেট দেখবেন, তারপরে আবার রানীক্ষেত আপনি করে নেবেন। সাধারণত রোগ যে হয়ে থাকে সেটা হচ্ছে যে কক্সিডিওসিস, যেটা ভেজা লিটারে থাকে। লিটার শুকনো রাখতে হবে এই ক্ষেত্রে, এবং পানিতে কক্সিডিও স্টার্চ যেমন অ্যাব্রোলিয়াম এটা মিশিয়ে খাওয়াতে পারবেন। ইকোলাই দ্বিতীয় রোগ, সেটা নোংরা পানি থেকে হয়। পানির পাত্র নিয়মিত ধুয়ে অ্যান্টিবায়োটিক নিওমাইসিন সেটা দিতে হবে। তৃতীয় যেটা রোগ হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট, সিআরডি, অ্যামোনিয়া বা ঠান্ডা থেকে হয়। বায়ু চলাচল এখানে বাড়াতে হবে, এবং টাইলোসিন বা এরিথ্রোমাইসিন এটা আপনাকে দিতে হবে। নাভি সংক্রান্ত যদি ব্যাপার হয়, তাহলে হ্যাচারি থেকে আসার বাচ্চার এটা হতে পারে। সুস্থ বাচ্চা কিনতে হবে, এবং নাভিতে আয়োডিন যেটা লবণ সেটা আপনি লাগাতে পারেন। ভিটামিন ও খনিজের ক্ষেত্রে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন ভিটামিন এ, D3 এবং ই এবং বি কমপ্লেক্স দিতে হবে। ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি এড়াতে D3 সাপ্লিমেন্ট ব্যবহার করবেন। এই তো হচ্ছে বিষয়। আপনি এই বিষয়গুলা মাথায় রেখে আপনি আপনার মুরগির ব্রুডিং